হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর ডাব্লিউবিসিএস। আজকের ক্লাসে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের ভেতরে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এবং ভার্বের ভেতরে আজকে আমরা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন শুরু করব। এবং এই যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করব এটা অনলি থাকবে আমাদের মডাল রিলেটেড, ঠিক আছে? আমাদের মেন ভার্ব এবং আদার্স কিছু কনফিউজিং পেয়ার্স এই ধরনের কিছু চ্যাপ্টার থাকবে, সেগুলো পরে পরে আসবে। তবে এই যে টপিকটা আমরা ডিসকাস করব, এই যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছি, সেটা অনলি থাকবে শুধু মডাল রিলেটেড, ঠিক আছে? মডাল ভার্ব যেগুলো হয়ে থাকে সেইগুলো। আর শুরু করার আগে আমি তোমাদেরকে আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এসপি বক্সির বইটা ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামার শেখাচ্ছি। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে ক্লাস রিগার্ডিং বা আদার্স কিছু, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো শুরু করার আগে বন্ধুরা একটা জিনিস জানিয়ে রাখি, এটা হচ্ছে আমার ইউপিআই আইডি। তোমরা যদি কেউ আমার ক্লাসগুলো রেগুলার দেখছো এবং যদি মনে করো যে আমার ক্লাসগুলো থেকে তোমাদের সুবিধা হচ্ছে, তো তোমরা যদি চাও আমাকে এই ইউপিআই আইডির মাধ্যমে যেমন তোমাদের ইচ্ছে বা যা তোমাদের সামর্থ্য তোমরা আমাকে পেমেন্ট করতে পারো। কারণ অ্যাকচুয়ালি আমিও একজন স্টুডেন্ট এবং টিউশন পড়িয়েই আমাকে কিন্তু আমার সমস্ত পরীক্ষাগুলোর যে ফিস বলো এইসব জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। তো তোমরা যদি চাও কিছু ফিস আমাকে পেমেন্ট করতে, তো এই ইউপিআই আইডির মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারো। কারণ আমারও অ্যাকচুয়ালি দেখতে গেলে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ক্লিয়ারলি বলছি। আর একটা জিনিস বলে রাখি, এটা কোনো ম্যান্ডেটরি ফিস না, ঠিক আছে? তোমরা চাইলে দিতে পারো, কারণ এটা ভলেন্টারি ফিস, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের প্রথমে যে জিনিসটা আমরা এখানে লিখে রেখেছি সেটা হলো এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ টেলস আস। বলছে ভার্ব হলো একটা শব্দ যেটা কিনা আমাদেরকে বলে কি কি জিনিসগুলো বলছে সেগুলো পরপর আমরা পয়েন্ট করে এখানে লিখেছি, ঠিক আছে? প্রথমত বলছে কি হোয়াট এ পার্সন অর থিং ইজ, বলছে একজন পার্সন অথবা একটা জিনিস, সেই জিনিসটা কি, ঠিক আছে? তারপরে বলছে হোয়াট এ পার্সন অর থিং হ্যাজ, বলছে একজন পার্সন মানে কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা জিনিসের কি আছে, ঠিক আছে? হ্যাজ মানে কি আছে। এরপরে বলছে হোয়াট এ পার্সন অর থিং ডাজ, বলছে কোনো একজন পার্সন অথবা কোনো একটা জিনিস কি করছে, ঠিক আছে? এবার এখান থেকে আমি তিনটে জিনিস পেয়ে গেলাম, যেটা আমরা সাধারণত ভার্বের যখন ডেফিনেশন পড়ি সেখানে আমরা পড়ে থাকি যে ভার্ব হলো এমন একটি শব্দ যেটা কিনা কি আমাদেরকে বলে না কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু আমাদের কি করছে, ঠিক আছে? আর সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং সেই জিনিসটার কি আছে, ঠিক আছে? সেই হিসাবে আমরা এটাও বলি যে ভার্ব হয় তিন রকমের, ঠিক আছে? একটা হলো বি ভার্ব মানে হওয়া ভার্ব, একটা হয় আছে ভার্ব মানে এই হ্যাভ হ্যাজ যেখানে থাকে সেইটা, আর আরেকটা হয় ডু ভার্ব, ঠিক আছে? মানে যেখানে আমরা নর্মালি কোনো কাজ করার সেন্সটাকে বোঝাই, ঠিক আছে? সেই তিনটে জিনিসকেই এইখানে আমরা ডেফিনেশনেতে উল্লেখ করছি, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমাদের কিছু এক্সাম্পল রয়েছে। যেমন প্রথম উদাহরণ বলছে কি হিজ শার্ট ইজ হোয়াইট, বলছে তার জামাটা হচ্ছে কি না সাদা, ঠিক আছে? এবার এখানে তুমি খেয়াল করো এখানে আমাদের ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে আমাদের ইজ, ঠিক আছে? এবং এটা কি করছে, এই জামাটা কেমন, ঠিক আছে? মানে জামাটা কি ধরনের হয়, ঠিক আছে? সেই জিনিসটাকে আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে ইজ হচ্ছে আমাদের এখানে বি ভার্ব বা হওয়া ভার্ব, ঠিক আছে? এর পরের উদাহরণ বলছে কি আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে। এবার এখানে আমাদের ভার্ব হচ্ছে এই হ্যাভ শব্দটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের আছে ভার্ব, যেটা আমরা বাংলায় বলে থাকি সেইটা, বা এখানে যেটা 2 নম্বরে বলেছে সেইটা, ঠিক আছে? এর পরের উদাহরণ হলো হি ইজ প্লেইং, সে কি করছে না খেলছে। এবার এখানে দেখো এখানে কিন্তু আমাদের দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ইজ যেটা হচ্ছে আমাদের বি ভার্ব মানে যেটা প্রথমে ছিল সেইটা, আর আরেকটা হচ্ছে প্লেইং, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মেন ভার্ব যেটা আমরা এখানে বলেছি ডাজ মানে যেটা ডু ভার্ব আমরা বলছি সেইটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা তিনটে উদাহরণ পেয়ে গেলাম তিন ধরনের যে ভার্ব হয় সেটা, একটা হচ্ছে বি ভার্ব মানে একটা হওয়া ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব মানে যেটাকে আমরা বলে থাকি আছে ভার্ব, আর আরেকটা আমরা বলছি কি না ডু ভার্ব যেটা আমরা বলছি কি না কোনো কাজ করা সেন্স বোঝায়, ঠিক আছে? মানে করা ভার্ব যেটা বলি থাকে সেইটা, ঠিক আছে? এটা হলো আমাদের বেসিক ভার্বের ডেফিনেশন, ঠিক আছে? আর ভার্বের তিনটে যে ভাগ হয়ে থাকে সেইগুলো। আচ্ছা, এর পরে এবার আমরা কিছু ভার্বের আদার্স ধরন আমরা দেখছি, ঠিক আছে? যেমন কাইন্ডস অফ ভার্বস, ভার্বের আর কি কি ধরন হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? এগুলো এক ধরনের পেয়ারের কথা বলছি, ঠিক আছে? মানে জোড়া এগুলো। অক্সিলারি বলতে কোনগুলো, অক্সিলারি ভার্ব বলতে কোনগুলোকে বলছি, যেগুলো হলো আমাদের সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? হেল্পিং ভার্ব যেগুলো হয় সেগুলো। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেটা আমরা বলে থাকি মেন ভার্ব, হলো এই জিনিসটা একটা। এরপরে বলছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ মানে কি না একটা আমরা বলে থাকি না যে সকর্মক আর অকর্মক সেই জিনিসটা। তো একটা হচ্ছে সকর্মক আর আরেকটা হচ্ছে অকর্মক। এবার সকর্মক আর অকর্মক এর ডিফারেন্স হচ্ছে কি একটা ভার্বের শেষে আমাদের কি থাকবে কোনো একটা অবজেক্ট বা কর্ম থাকবে, আর আরেকটার শেষে কি হবে কোনো অবজেক্ট বা কর্ম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এর পরের হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট। এই দুটোর মানে হচ্ছে কি না একটা
একটা হচ্ছে সমাপিকা আর আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের তিনটে পেয়ার। এবার এর পরে আমাদের যে উদাহরণগুলো বলছে কি এক্সাম্পলস অফ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বে কিছু এখানে আমরা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা পেয়ারের এবার আমরা উদাহরণগুলোকে ডিসকাস করব। প্রথমের উদাহরণ বলছে কি সি ইজ রাইটিং এ লেটার, সে একটা লেটার লিখছে। এবার এখানে আমাদেরকে বলেছে কি এক্সাম্পল অফ অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়ার এগুলো উদাহরণ। সাহায্যকারী ক্রিয়া এখানে কোনটা? সেটা হচ্ছে ইজটা, যেটা হচ্ছে একটা বি ভার্ব, ঠিক আছে? রাইটিংটা কিন্তু এখানে আমাদের মেন ভার্ব, খেয়াল রাখবে, ঠিক আছে? কোনো সেন্টেন্সে যদি দেখো যে একটাই ভার্ব রয়েছে তাহলে সেইটা অবশ্যই আমাদের হবে কিন্তু মেন ভার্ব। সেটা যে কোনো ধরনের ভার্ব হতে পারে, হয় সেটা ডু ভার্ব বা সেটা কোনো বি ভার্ব, যদি যাই হোক না কেন, যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, আর এটা তো অতি অবশ্যই জানো যে সেন্টেন্সে ভার্ব না থাকলে সেই সেন্টেন্সটা আমাদের তৈরি হবে না, ঠিক আছে? মানে একটা ভার্ব অতি অবশ্যই একটা সেন্টেন্সের ভেতর থাকতেই হবে, তবে সেই সেন্টেন্সটা আমাদের তৈরি হবে বা তার মানেটা ক্লিয়ার হবে। তো সেই ক্ষেত্রে তুমি দেখতে পেয়ে যাবে যে ওটা আমাদের সেন্টেন্সের মেন ভার্ব। আর যখন দেখবে যে সেন্টেন্সে দুখানা ভার্ব রয়েছে তার মধ্যে একখানা কিন্তু অলওয়েজ আমাদের হেল্পিং ভার্ব হবে। সেই হেল্পিং ভার্ব আমাদের কোনো বি ভার্বও হতে পারে বা কোনো হ্যাভ ভার্বও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এর পরের উদাহরণ হলো হি ডাজ নট গো টু স্কুল। এর ভেতরে দেখো আমাদের হেল্পিং ভার্ব কোনটা, সেটা হলো ডাজ, ঠিক আছে? আর এখানে গো হচ্ছে আমাদের মেন ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের এই ডাজ কিন্তু আমাদের সেই ডু ভার্বের ওখানে ছিল, ঠিক আছে? তাহলে এটাও আমাদের কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব বলতে আমরা বলছি সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? এরপরে বলছে এক্সাম্পলস অফ প্রিন্সিপাল ভার্ব, এখানে আমরা কিছু যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে থাকি সেগুলোর উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? যেমন সি ইজ এ টিচার, দেখো এখানেই আমরা এক্ষুনি দেখে এলাম ইজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হয়ে গেছে আমাদের মেন ভার্ব। কারণ আমি এক্ষুনি বললাম যে সেন্টেন্সে একটা ভার্ব তো মাস্ট, না হলে সেন্টেন্স তৈরি হবে না। আর এখানে দেখো ভার্ব একটি রয়েছে আর এখানে অন্য কিছু জিনিস নেই, তাহলে ইজ আমাদের কি হবে এখানে? যদিও এটা বি ভার্ব কিন্তু এটা আমাদের এখানে এই সেন্টেন্সে পার্টিকুলারলি মেন ভার্ব, ঠিক আছে? এর পরের উদাহরণ হলো হি ডাজ হিজ ওয়ার্ক প্রপারলি, ঠিক আছে? এখানে দেখো কি বলছে, সে তার যেটা কর্ম বা তার যেটা কাজ সেটাকে ভালোভাবে করে। তাহলে এখানে এই ওয়ার্ক যেটা, এটা তো অ্যাকচুয়ালি তার সেন্টেন্সের অবজেক্ট, আর ডাজ যেটা, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের মেন ভার্ব। বুঝতে পারলে? এক্ষুনি আমরা দেখে এলাম ডাজ ছিল আমাদের সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, আর এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সেন্টেন্সের হয়ে গেছে মেন ভার্ব। বুঝতে পারলে? তাহলে কোনো একটা পার্টিকুলার শব্দ, এগুলো শব্দ থাকে একটা, কোন একটা পার্টিকুলার শব্দ কোন জায়গায় অক্সিলারি ভার্ব হিসাবে বসছে, কোন জায়গায় মেন ভার্ব হিসাবে বসছে, সেখানে এটা নির্ভর করছে কিসের ওপর? এটা ডিসাইড করবে কি না সেন্টেন্সে অ্যাকচুয়ালি কি হিসেবে সেটা ব্যবহার হয়েছে, ঠিক আছে? যদি দুটো ভার্ব থাকে তাহলে তার মধ্যে কোনো একটা মেন ভার্ব কোনো একটা অক্সিলারি ভার্ব হবে, আর যদি একটাই বসে থাকে তাহলে অতি অবশ্যই সেই সেন্টেন্সের মেন ভার্ব, ঠিক আছে? এই অবধি বুঝতে পারলে ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যেমন an auxiliary verb is one which helps a principal verb to form a tense or mood or voice। বলতে চাইছে যে একজন অক্সিলারি ভার্ব মানে যেটা আমরা বলছি সাহায্যকারী ক্রিয়া, সেটা সেন্টেন্সে অ্যাকচুয়ালি কি কাজ করে, ঠিক আছে? যেখানে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ঢুকছে সেখানে কোনো একটা তো মেন ভার্ব ঢুকবেই, ঠিক আছে? তাহলে সেন্টেন্সে দুটো ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে মেন ভার্ব যা কাজ করছে করুক, সেটা তো পার্টিকুলার কোনো একটা কাজকেই বোঝাচ্ছে, কিন্তু এই অক্সিলারি ভার্বটা সাহায্যকারী ক্রিয়াটা ওখানে কি কাজ করছে, ঠিক আছে? এটা তো কোনো কাজ করার সেন্সটা তো দিচ্ছে না সেন্টেন্সের মানের ভেতরে, কিন্তু ওর ওখানে প্রয়োজনীয়তাটা কি সেটা বলছে কি না হেল্পস এ প্রিন্সিপাল ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্বকে একটা মেন ভার্বকে হেল্প করে কি ক্ষেত্রে? টু ফর্ম এ টেন্স, একটা টেন্স গঠন করার জন্য, ঠিক আছে? মানে টেন্স বলতে তোমরা তো জানো যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, মানে কোনো একটা কাজ অতীতে হয়েছে না এখন হচ্ছে না ভবিষ্যতে হবে, সেই জিনিসটা ইন্ডিকেট করার জন্য আমাদেরকে হেল্প করে। আর কি না অর মুড অর ভয়েস, ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেই জিনিসগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে কি মুড, মুড হচ্ছে আমরা এখানে আসছি যেহেতু মডেলের চ্যাপ্টারতে, সেই হিসাবে আমরা মুডটা একটুখানি এখানে বলে নিই যে কোন একটা কাজ কি সেন্সে করা হচ্ছে, ঠিক আছে? মানে কোন মুড নিয়ে করা হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটা আমাদেরকে বোঝায় কে না অক্সিলারি ভার্ব। তাহলে একটা অক্সিলারি ভার্ব সেন্টেন্সের ভেতরে এই কাজগুলো করে থাকে, হেন্স ইট ইজ কল্ড হেল্পিং ভার্ব। এই কারণেই কি বলা হচ্ছে না এটা হলো একটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেহেতু এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে কি করতে না এই জিনিসগুলোর মাধ্যমে অ্যাসিস্ট করে সেন্টেন্সের মানেটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে সাহায্য করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে, অক্সিলারি ভার্বস আর অফ টু টাইপস। অক্সিলারি ভার্ব হচ্ছে দু ধরনের, মানে সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া হচ্ছে আমাদের দু ধরনের। সেটা কি না প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি বলতে যেটা হচ্ছে আমাদের প্রধান সাহায্যকারী ক্রিয়া, আর আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। আমাদের আজকে যেটা টপিক বা আমাদের আজকের যেটা চ্যাপ্টার সেটা হলো মডাল অক্সিলারি নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো প্রাইমারি অক্সিলারি ধীরে ধীরে এখান থেকে আমাদের সরে যাবে, মেনলি আমরা ডিসকাস করবো মডাল অক্সিলারি।
মডাল অক্সিলারির ভেতরে যে জিনিসগুলো আসে সেগুলো হলো যেগুলো আমরা বলি না মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, এই ধরনের শব্দগুলো, ঠিক আছে। আর প্রাইমারি অক্সিলারির ভেতরে আসছিল কোনগুলো, যেমন ওই বি ভার্বগুলো হয় সেগুলো। এখানে আমরা লিখেওছি দেখো প্রাইমারি অক্সিলারি কোনগুলো, সেগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ভেতরে কি আসছে, ইজ, এম, আর, আরো আসছে যেগুলো হ্যাভ হ্যাজের ভেতরে আসছে সেগুলো, যেমন হ্যাজ, হ্যাভ। এছাড়া ডু ভার্বের ভেতর থেকে আসছে ডাজ এবং পাস্ট টেন্সে ডিড, ঠিক আছে। আরো এখানে অনেক আছে, যেমন হ্যাড হয়ে থাকে, ঠিক আছে। সমস্ত জিনিস এগুলো হচ্ছে আমাদের কি না হেল্পিং ভার্ব, তবে সেগুলো কি না প্রাইমারি অক্সিলারি, এগুলো হচ্ছে প্রধান অক্সিলারি বা প্রধান হেল্পিং ভার্ব। এরপরে আমরা বলছি মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির ভেতরে যেগুলো বললাম ক্যান, কুড, শ্যাল, শুড, ইউজ টু, ওট টু। আমাদের বেসিক একটা এখানে আইডিয়া আমরা ছোটবেলা থেকে পেয়েছি, ক্যানের পাস্ট টেন্স কুড, শ্যালের পাস্ট টেন্স শুড, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা যখন বিস্তারিতভাবে এগুলো আলোচনা করব, এর বেসিক ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে যে আমাদের ছোটবেলা থেকে আমরা যে পড়ে এসেছি এই যে একটা কনসেপ্ট যে ক্যানের পাস্ট টেন্স কুড হয়, শ্যালের পাস্ট টেন্স শুড হয়, এই জিনিসগুলো তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এবং এগুলো কিন্তু ভুল কনসেপ্ট, ঠিক আছে। এগুলো আমি এখানে তোমাদের কাছে ক্লিয়ার করবো। আচ্ছা, এই ক্রসটা আবার কিছু ধরে নিও না, জাস্ট আমি এমনি বললাম। আচ্ছা, এরপরে বলছে কি মডাল অক্সিলারি আর দোজ হেল্পিং ভার্বস হুইচ হেল্প টু এক্সপ্রেস দি মুড অর ম্যানার ইন হুইচ দি অ্যাকশন ইজ ডান। তাহলে এক্ষুনি আমরা যেটা বলছিলাম যে মডাল অক্সিলারি কি করছে, বা মডাল যে সাহায্যকারী ক্রিয়া সেগুলো কি করছে না একটা সেন্টেন্সের ভেতরে কাজটা কোন মুড নিয়ে করা হচ্ছে, ঠিক আছে, বা কিভাবে করা হচ্ছে, ঠিক আছে, কোন পদ্ধতিতে করা হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে বোঝাতে সাহায্য করে। সেই কারণেই যেহেতু একটা মুডের ব্যাপার বা ম্যানারের ব্যাপার সেখানে রয়েছে ইনভলভ, সেই জন্য এগুলোকে আমরা বলছি মডাল অক্সিলারি, ঠিক আছে। মানে মুড থেকে এই শব্দটা আসছে মডাল। হলো ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিন্তু থরলি ঢুকে যাচ্ছি আমাদের মডাল যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের ভেতরে, ঠিক আছে। এখান থেকে এবার আমাদের ডিটেলস মডাল রিলেটেড সমস্ত জিনিস শুরু হচ্ছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যেমন তোমরা আগের থেকে খাতায় সবকিছু আমাদের নোট বানাতে, সেইভাবেই কিন্তু এই ক্লাসগুলোকে নোট হিসেবে বানাতে থাকবে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমাদের পরে রিভাইজ করতে খুবই অসুবিধা হবে, আর রিভাইজ না করলে তোমরা তো জানো পরের চ্যাপ্টারগুলো আর মাথায় কিছু ঢুকবে না, তো অতি অবশ্য তোমরা খাতায় নোট করবে জিনিসগুলোকে। আচ্ছা, কি বলছে, সাম মডালস লাইক ডেয়ার অ্যান্ড নিড ওয়ার্ক অ্যাজ হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ লাইক মেন ভার্ব। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হলো ডিয়ার এবং নিড, এই দুটো শব্দ। ডিয়ার মানে হচ্ছে কি সাহস করা, ঠিক আছে, যে তুমি কিভাবে সাহস করলে কথাটা বলতে, এইভাবে আমরা যখন বলি তখন আমরা এই ডিয়ার শব্দটাকে ইউজ করে থাকি। আর একটা হচ্ছে নিড। নিড তোমরা জানো প্রয়োজন। তো ডেয়ার এবং নিড এই দুটো পার্টিকুলার শব্দ কিন্তু আমরা হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি, এছাড়া সেন্টেন্সে মেন ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু একটুখানি ব্যতিক্রমী নিয়ম, এবং এই পার্টিকুলার দুটো শব্দকে নিয়ে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টারের একদম লাস্টে গিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। প্রথমে ডিসকাস করলে কিন্তু সমস্ত জিনিস গড়বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে কি মডাল ভার্বস ডোন্ট টেক ভি ওয়ান বলতে তোমরা জানো প্রেজেন্ট টেন্স, V2 মানে হচ্ছে পাস্ট টেন্স, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। V4 যদি এগুলো আমরা বলি না, তবে এখানে আমি বোঝানোর জন্য ব্যবহার করেছি। V4 মানে কি না আইএনজি ফর্মটা, যেটা আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আর এরপরে হচ্ছে V5 মানে এস বা ইএস লাগিয়ে আমরা যে ফর্মটা তৈরি করি সেইটা। কি বললো তাহলে নিয়মে, যে মডাল ভার্বস ডোন্ট টেক V1, V2, V3, V4, V5 ফর্মস। এই সমস্ত যে ফর্মগুলো হয়ে থাকে ভার্বে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনলি যে মেন ভার্বগুলো হয়ে থাকে তার সাথেই ব্যবহার করি, ঠিক আছে। মডাল ভার্বের সাথে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি না। হলো ক্লিয়ার? এটা একটা ডিফারেন্স আমাদের মডাল ভার্ব আর যে মেন ভার্বগুলো হয়ে থাকে তার সাথে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পার্টিকুলার ভাবে ডিসকাস করছি যে কোন ধরনের শব্দগুলো মানে কোন ধরনের মডালগুলোর কি কি মিনিং এবং সেগুলো কোন সেন্সে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। প্রত্যেকটা শব্দে কিন্তু আলাদা আলাদা অনেক ব্যবহার রয়েছে। এই প্রত্যেকটা জিনিসকে তোমরা খাতায় নোট করবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, আমি প্রথম থেকে বলে রাখছি। যেমন এখানে আমরা একটা পেয়ার ধরেছি, যেটা হলো ক্যান এবং কুড। আমরা ছোটবেলা থেকে জেনেছি কি ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স, কুড হচ্ছে ক্যানের পাস্ট টেন্স, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে আমরা ক্লিয়ার করব, বেসিক ডিফারেন্সটা। যেমন কি ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ক্যান এবং কুড এই দুটো মডেলকে না পাওয়ার মানে ক্ষমতা, এবিলিটি মানেও একই জিনিস ক্ষমতা বা সক্ষমতা, এবং ক্যাপাসিটি। তিনটে শব্দই দেখো আমাদের একই মিনিং দিচ্ছে, পাওয়ার, এবিলিটি এবং ক্যাপাসিটি মানে কি না ক্ষমতা, ঠিক আছে। উদাহরণ দেখো, আই কুড নট কাম ইয়েস্টারডে, বলছে আমি গতকাল আসতে পারিনি। আমি গতকাল আসতে পারিনি মানে কি ক্ষমতার কথা বলছিল, আমার ক্ষমতার কুলোয়নি, তাই আমি আসতে পারিনি, তাই তো। সেই জন্য এখানে আমরা কুড কি সেন্সে ব্যবহার করছি না পাওয়ার, এবিলিটি অথবা ক্যাপাসিটি। হলো, এইভাবে কিন্তু তোমরা খাতায় নোট করবে। এরপরে বলছে কি টেকিং অথবা গিভিং পারমিশন, মানে পারমিশন নেওয়া অথবা পারমিশন দেওয়া, ঠিক আছে, অনুমতি নেওয়া অথবা অনুমতি দেওয়া।
এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করি এই দুটো শব্দকে, ঠিক আছে। যেমন উদাহরণ বলছে কি ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, আমি কাউকে পারমিশন দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ক্যান আমাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, আবার পারমিশন নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছি, থিওরিটিক্যাল পসিবিলিটি। এখানে একটা জিনিস বলে রাখি, থিওরিটিক্যাল পসিবিলিটির মানেটা কি সেটা এখান থেকে তোমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। যেমন এভরিওয়ান ক্যান মেক এ মিস্টেক, বলছে প্রত্যেকেই কোনো না কোনো ভুল করতে পারে। আমরা যেমন বলি না যে মানুষ মাত্রই ভুল করে, সেটাকে আমরা বলছি যে সবাই ভুল করতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তুমি দেখো এটা কি, সবাই যে ভুল করবেই এটা তো কোনো বাধ্যবাধকতা নয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা কথার কথা, সেই হিসেবে এটাকে ধরে নাও যেটা একটা থিওরি। এটা যে হবেই এটা কোনো মাস্ট ব্যাপার নয়, কেউ ভুল করতেই পারে আবার কেউ না ভুলও করতে পারে, ঠিক আছে। তার মানে এই নয় যে সবাই ভুল করবে। তো সেই হিসাবে দেখতে গেলে এটা একটা থিওরিটিক্যাল পসিবিলিটি। দেখো এটা আমরা কি বলছি না, পসিবিলিটি, এটা হতে পারে, ঠিক আছে। তো সেই রকম ক্ষেত্রে আমরা কি করব না, ক্যানের ব্যবহার করছি, এবং ক্যান হচ্ছে তাহলে আমাদের এখানে একটা মডাল হলো। এরপর আমরা বলছি কি না, রিমোট পসিবিলিটি। রিমোট পসিবিলিটি মানে কি না, ধরো রিমোট মানে কি দূরে, ঠিক আছে। মানে একটা পসিবিলিটির ব্যাপার রয়েছে, একটা চান্সের ব্যাপার রয়েছে, কিন্তু সেটা হতেও পারে নাও হতে পারে, এবং সেটা অনেক দূরের ব্যাপার, ঠিক আছে। মানে ইমিডিয়েটলি হবে এরকম কোনো ব্যাপারটা নেই। সেরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, দেখো কি না, দেয়ার কুড বি এ বম্ব আন্ডার ইউর সিট। বলছে তোমার যে সিটটা ছিল তার নিচে কিন্তু একটা বম থাকতে পারতো, ঠিক আছে, বা বোম একটা থাকতে পারতো। তাহলে দেখো এখানে কুড বি এই জিনিসটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি, যে হতে পারতো। মানে কি বোঝাতে চাইছি, যে একটা পসিবিলিটি ছিল ঠিকই, একটা চান্স ছিল ঠিকই, কিন্তু সেটা কি না অনেক দূরের ব্যাপার, ঠিক আছে, হতেও পারতো। এবং সেটা আমি এমনই জিনিসটা বোঝাচ্ছি যে সেই ঘটনাটা দেখো আগের ঘটনা, ঠিক আছে, এবং আমি প্রেজেন্ট সিচুয়েশনে এসে বলছি যে জিনিসটা তখন কিন্তু এই জিনিসটা হয়ে যেতে পারতো, ঠিক আছে। তাহলে এটা একটা রিমোট পসিবিলিটির উদাহরণ হলো। এরপরে বলছে কি ফ্রেন্ডলি রিকোয়েস্ট। প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব, এবং ফ্রেন্ডলি রিকোয়েস্ট মানে ধরো কোনো একটা বন্ধুত্বপূর্ণ ভাবে কাউকে আমি একটা কিছু রিকোয়েস্ট করছি, ঠিক আছে, সেরকম ক্ষেত্রে। যেমন ক্যান আই টেক ইউর স্কুটার, বলছে আমি কি তোমার স্কুটারটা নিতে পারি, যে কারণেই হোক না কেন। বা এটাও তুমি বলতে পারো যে আমি কি তোমার স্কুটারটা চালাতে পারি, যাই হোক, ঠিক আছে, একই ব্যাপার। এবং এটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এবং ক্যান এই শব্দটা বা এই মডেলটা এখানে আমাদের ফ্রেন্ডলি রিকোয়েস্ট এই জিনিসটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে হলো। এরপরে বলছে কি না, ফর্মাল রিকোয়েস্ট। ফর্মাল রিকোয়েস্ট মানে একটুখানি অফিসিয়াল ব্যাপার, ঠিক আছে। ধরো তোমার থেকে সম্মানীয় কোনো ব্যক্তি বা কোনো একটা, হয়তো তুমি অফিসে গেছো, সেখানে যে অফিসের যে স্যার, তাকে তুমি যখন কোনো জিনিস জিজ্ঞেস করছো, রিকোয়েস্ট করছো, সেটা আমাদের ফর্মালি বলতে হয়, এবং সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। যেমন দেখো এইখানে ডিফারেন্সটা পেয়ে যাবে। কুড আই টক টু মিস্টার শুক্লা, আমরা নর্মালি জানি কি ক্যানের পাস্ট টেন্স হয় কুড, ঠিক আছে। তাহলে সেই হিসাবে সেন্টেন্সটা আমাদের কি হতো, মানেটা যে আমি কি মিস্টার শুক্লার সাথে কথা বলতে পারতাম, কিন্তু আমরা প্রথমেই বলে রেখেছি দেখো এটা হবে আমাদের প্রেজেন্ট টেন্স, বুঝতে পারলে। তাহলে সেন্টেন্সটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সেই রয়েছে, কিন্তু ফরম্যাটটা দেখে যেটা আমরা ছোটবেলা থেকে পড়েছি সেই ক্ষেত্রে আমরা মনে হবে কি যে কুড রয়েছে মানে সেন্টেন্সটা তাহলে আমাদের পাস্ট টেন্স। তাহলে সেন্টেন্সের মানেটাই দেখো উল্টো দিকে চলে যাচ্ছে, যে আমি কি মিস্টার শুক্লার সাথে কথা বলতে পারতাম, কিন্তু জিনিসটা কিন্তু তা নয়, আমি ফর্মালি রিকোয়েস্ট করছি, এবং কোনো একটা প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়েই আমি বলছি যে আমি কি মিস্টার শুক্লার সাথে কথা বলতে পারি, ভদ্রভাবে আমরা যে জিনিসটা বলে থাকি, ঠিক আছে। আর এটা কি, আমরা যে বন্ধুদের সাথে কথাবার্তা বলি ইয়ার্কির মতো, যে এই তোর স্কুটারটা একটুখানি দিত, বা তোর স্কুটারটা একটুখানি দিবি, আমি কি ব্যবহার করবো, ঠিক আছে, এরকম ব্যাপারটা। আর তুমি কি সেটা কোনো অফিসের বসকে বলবে এরকম ভাবে, সেই ক্ষেত্রে আমাকে নর্মাল ভাবে ভদ্রভাবেই বলতে হবে যে আমি কি আপনার সাথে একটুখানি কথা বলতে পারি, এরকম ব্যাপার। কিন্তু সেখানে আমাকে কুডের ব্যবহার করতে হবে, এবং খেয়াল রাখবে কুড কিন্তু সেখানে আমাদের প্রেজেন্ট টেন্সেই রয়েছে, ঠিক আছে। কুড মানে ধরে নিও না যে আবার সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এইখান থেকে তোমাদের বেসিক যে ডিফারেন্স সেটা আশা করি কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এর পরে যে নিয়মটা সেটা বলছে কি অ্যাপেল, ক্যান এবং কুড কি করছে না সেম মিনিং। মানে এই তিনটে শব্দ আমাদের একটা সিমিলার মিনিং দিচ্ছে, ঠিক আছে। মানে এই তিনটে শব্দেরই মানে আমাদের একই, এবং সেন্টেন্স আমরা একই ক্ষেত্রে ব্যবহার করে থাকবো, ঠিক আছে। উদাহরণ বলছে কি আই ক্যান নট বি এবল টু কাম টুমরো, বলছে যে আমি আগামীকাল কি করতে পারবো না, আসতে পারবো না, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হলো আই ক্যান নট, দেখো ক্যান, এবেল এবং কুড তিনটেরই জিনিস কিন্তু মানে একই, এবং তিনটেরই ভ্যালু একই। তাহলে যেখানে আমি এখানে ক্যান ঢুকিয়ে রেখেছি একটা সেন্টেন্সের ভেতরে, তাহলে সেই সেন্টেন্সের ভেতরে আবার আমি কি করে এবেল এই শব্দটাকে ঢুকাবো, দুটোরই মানে তো একই, ঠিক আছে। যদিও জিনিসটা নেগেটিভে হচ্ছে, কিন্তু এই দুটো জিনিস তো আমাদের সেন্টেন্সে সেম ভ্যালু দিচ্ছে। তাহলে এর মধ্যে যে কোনো একটা জিনিস দরকার, ঠিক আছে। তাহলে তুমি যখন এখানে তুমি ক্যান নট রাখছো, নটটাকে আপাতত ভুলেই যাও, ঠিক আছে। যখন তুমি এখানে ক্যান রাখছো, তাহলে তুমি এখানে আর এবেলটাকে রাখতে পারবে না। তাহলে তুমি অনলি এই ফরম্যাটটা ফলো করো যে আই ক্যান নট কাম টুমরো, তাহলে এই পুরো আন্ডারলাইন যে পার্টটা রয়েছে এই জায়গাটা আমাদের এখান থেকে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে।
এরর স্পট করার যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদেরকে এই বি এবেল টু এই পার্টটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে নর্মালি হবে আই ক্যান নট কাম টুমরো, আমি আগামীকাল আসতে পারবো না, হলো এইটা। এরপরে বলছে আই উইল নট বি এবল টু কাম টুমরো। এই ক্ষেত্রে দেখো উইল নট বি এবল, এবল একা রয়েছে, এখানে কোনো আর আদার জিনিস নেই, কেন নেই, পুরো নেই, কিছু নেই, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমাদের ঠিক রয়েছে, ঠিক আছে? যেখানে ক্যান পাচ্ছ সেখানে এবল হবে না, আর যেখানে এবল পাবে সেখানে আদার্স আর কিছু হবে না, ঠিক আছে? আর এবল যেহেতু রয়েছে তাহলে এই উইল টুইল এগুলো তোমরা ব্যবহার করতে পারো, এখানে আমাদের সেন্টেন্সের ফরম্যাট ঠিক আছে। তাহলে এই এখানে একটা বেসিক ডিফারেন্স ছিল। তাহলে এই নিয়মটা তোমরা বুঝতে পারলে, এই নিয়মটা কিন্তু একটু তোমরা স্টার মার্ক করে রাখবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন দেবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের যেটা আমাদের পেয়ার সেটা হচ্ছে কি মে, মাইট এবং মাস্ট। এখানেও আমাদের সেম ডিফারেন্স আছে, যেটা হলো আমরা জানি ছোটবেলা থেকে জেনে এসেছি যে মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, ঠিক আছে? এরও এখানে তোমাদের বেসিক ডিফারেন্স বুঝে যাবে যে এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে পসিবল হয় না, কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাবেই হবে যে মাইট ব্যবহার করছি কিন্তু সেন্টেন্স আমাদের প্রেজেন্ট টেন্সে রাখতে হয়েছে, ঠিক আছে? তার মানে এই নয় যে সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্স। আচ্ছা, কি ক্ষেত্রে ব্যবহার করছে এই তিনটে শব্দ মে, মাইট আর মাস্ট, সেটা বলছে এরপরে না জেনারেল পসিবিলিটি টেক্স মে। দেখো এখানে আমরা পসিবিলিটির কথা বলছি, পসিবিলিটি মানে কি না কোনো একটা জিনিস হতে পারে, কোনো একটা জিনিস হওয়ার যতটা চান্স রয়েছে সেই চান্সের ক্ষেত্রে আমরা বলছি, ঠিক আছে? সম্ভাবনা, নর্মাল যখন কোনো একটা জিনিস হওয়ার সম্ভাবনা আমরা বলছি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি মে এই মডেলটাকে, ঠিক আছে? উদাহরণ হলো কি না ইট মে রেন টু নাইট, আজকের কি হতে পারে, আজকে রাত্রে বৃষ্টি হতে পারে, ঠিক আছে? একটা পসিবিলিটি রয়েছে, তবে এটা শিওর নয় যে হবেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে নর্মাল একটা চান্সের ক্ষেত্রে আমরা বলছি মে। এরপরে কি বলছি উইলিংনেস, উইলিংনেস মানে কি না কোনো একটা ইচ্ছে, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের যে 5টা ভাগ হয় তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, যেখানে আমরা এই ধরনের উদাহরণগুলো ব্যবহার করে থাকি, যেমন মে ইউ লিভ লং, ঠিক আছে? এই ধরনের শব্দগুলো যেখানে আমরা কোনো প্রার্থনা বা কোনো উইশ এই জিনিসগুলো করে থাকি। এক্সাম্পল কি মে ইউ লিভ লং, আশা করি বা প্রার্থনা করি যে তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মে এই মডেলটাকে আমরা ব্যবহার করে থাকি পার্টিকুলার এই ফরম্যাটে, হলো? আচ্ছা, আজকে ক্লাসটা আমি এই অবধি রাখছি, কারণ এরপরে কন্টিনিউ করলে ক্লাসটা খুবই লেন্দি হয়ে যাবে। তো খেয়াল রাখো আজকে আমরা অনলি শুধু মে অবধি ডিসকাস করলাম, পরের দিন আমরা মাইট, মাস্ট এগুলো এবং আদার্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরপর পরপর ডিসকাস করবো, ঠিক আছে? তো অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ রয়েছে, ওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আর আমি আগে যেসব ক্লাসগুলো বানিয়েছি সেগুলোর সব লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, তো তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।